নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। পুনরায় রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হলেন শঙ্কর সিংহ। দেখুন, এই শঙ্কর সিংহ পুনরায় চেয়ারম্যান হলেন। তার অতীত রাজ্যের প্রতিটি মানুষ জানেন যে রাজ্যের ডানপন্থী মুখ বলতেই কিন্তু শঙ্কর সিং, এক কথায়। তার কারণ তার যে রাজ্য জুড়ে কার্যকলাপ, সেই কার্যকলাপে রাজ্যের প্রতিটি প্রান্তেই তাকে চেনে না এমন রাজনৈতিক লোক খুব কম পাওয়া যাবে। তা আমার সঙ্গে রয়েছে শঙ্কর সিং। শঙ্করদা, প্রথমেই আপনাকে কি বলবো যে এই যে আবার পুনরায় আপনি নবনিযুক্ত চেয়ারম্যান হলেন, আমি একদম সরাসরি, আজকে সময় খুব কম, এমন কাট কিছু প্রশ্নতেই যাবো। অনেকদিন পর আপনাকে পেয়েছি। তাতে আপনার এই মুহূর্তে সুবিধা হলো না অসুবিধা হলো? না, রাজনৈতিক লোকের জীবনে কখনো সুবিধা আসে, কখনো অসুবিধা আসে, এটাই স্বাভাবিক। কেউ যদি বলে খালি সুবিধাটাকে উপলব্ধি করব আর অসুবিধাটাকে ফেস করব না, সেটা একটা রাজনৈতিক মানুষের কথা নয়। সুতরাং সুবিধা অসুবিধা নিয়েই আমাদেরকে চলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন, রানাঘাট সাংগঠনিক জেলায় বিগত বিধানসভা নির্বাচনে আপনি নিচে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনার পুত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং আপনার মোটামুটি আপনি তখনও পদে ছিলেন। তো সেক্ষেত্রে প্রায় ম্যাক্সিমাম বিধানসভায় আপনারা লস করেছেন। তার পাশাপাশি একটা বিধানসভা আপনার শান্তিপুর নবদ্বীপ জিতেছিলেন এবং শান্তিপুর উপনির্বাচনে আপনারা জেতেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজ 2026-এর নির্বাচন ছই এবং যে কমিটি হয়েছে তাতে মোটামুটি তৃণমূল কংগ্রেসের পরিবারের একদম পরিষ্কার যে এই চেয়ারম্যান এবং প্রেসিডেন্টই এবার 26-এ নির্বাচন করতে যাচ্ছেন। তা সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো, হঠাৎ করে একটা জেতা সিটগুলো, এগুলো সব ম্যাক্সিমাম জেতা সিট ছিল, আর সেগুলো হারাতে হলো কেন আপনাদের? জেতা সিট হারানোর পিছনে অনেকগুলো কারণ আছে। কারণটা যেমন সাংগঠনিক ত্রুটি থাকতে পারে, বা হয়তো ছিল কিছু আমাদের নিজেদের মধ্যে। আর সর্বোপরি পরিবেশগত দিকটাও বড় ফ্যাক্টর। ইস্যু যেটা ছিল, সেই ইস্যুগুলো দুর্ভাগ্যজনক ইস্যু। উগ্র ধর্মান্ধতাকে পুঁজি করে, বিশেষ করে আমাদের এই যে রাজনৈতিক ভৌগোলিক অবস্থানে যেখানে আমরা বাস করি, এই জায়গায় অধিকাংশ মানুষ ওপার বাংলার থেকে আসা মানুষ, এবং তার ফলে উগ্র হিন্দুত্ববাদ স্বাভাবিক কারণে কিছু মানুষকে বিভ্রান্ত করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং সেগুলোকে আমরা প্রপারলি অনেক ক্ষেত্রে আমরা কমব্যাক্ট করতে পেরে উঠিনি। তারও কিছুটা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদ এবং একটা সাম্প্রদায়িকবাদ ভাবনার কিছুটা শিকার আমরা হয়েছি। তো এটা দুর্ভাগ্য। রাজনীতিতে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনের অধিকাংশ সময়টাই নিয়োজিত করেছেন। সরকারের দায়িত্বে পাওয়ার পর থেকে ত্রিস্তর পঞ্চায়েত বলুন, শহর বলুন, উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এখনও। তা সেটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। আমরা মনে করি যে আগামী দিনে সেগুলোকে কাটিয়ে উঠে ভালো কিছু দিশা আমরা হয়তো দেখাতে পারবো। দেখুন, যখন তো আপনি ধর্মাধিকরণ বলছেন, যে উগ্র হিন্দুত্ব বলছেন, তার পাশাপাশি দেখুন আপনি এটাও অস্বীকার করতে পারেন না, রানাঘাট সাংগঠনিক জেলায় আপনি যেখানে বাস করেন, চাকদা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, উত্তর পশ্চিম বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যেটা মূল সমস্যা দাঁড়িয়েছে একদম তৃণমূল স্তরে, জানা যাচ্ছে যে যেটা কিন্তু একে অপরের সঙ্গে, কর্মী বা নেতাদের সঙ্গে একে অপরের সমন্বয়ের অভাব রয়েছে। এবং সেই সমন্বয় ঘটানোটা একটা জেলা প্রেসিডেন্টের প্রথম কাজ থাকে, এবং জেলা প্রেসিডেন্টের ওপরে আপনি চেয়ারম্যান রয়েছেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে রানাঘাট সাংগঠনিক জেলায় আপনার কথা শুনবে না বা আপনার কথায় ডাকে সাড়া দেবে না এমন কোনো লিডার মনে হয় না, সেরকম নেই। তার কারণ আপনার যে ব্যক্তিত্ব রয়েছে, দীর্ঘদিনের রাজনীতির ইতিহাস রয়েছে, এবং আপনাকে যেভাবে রেসপেক্ট করে, তা সেক্ষেত্রে এই যে কি বলবো, সমন্বয়ের অভাব চলছে বিভিন্ন জায়গায়, একদম চাকদা থেকে শুরু করে প্রতিটি বিধানসভা রানাঘাট সাংগঠনিক জেলায়, শুধু চাকদায় আমি বলবো না, বিভিন্ন বিধানসভায় চলছে। যেমন একটা পক্ষ আসছে না, একটা পক্ষ পাল্টা আসছে। এই যে পক্ষ করে
মানে ওই যে বলছিল যে তৃণমূল কো হারা सकते মানে সুলতান কো হারা सकते সুলতানি, মানে এমন তো হয়নি যে যেমন আপনার পুত্র যখন ইলেকশনে দাঁড়িয়েছিল একটা অভিযোগ আসছিল যে আপনাদের দলের লোকেই অনেকে হারিয়ে দিয়েছে, অনেকে উল্টো ভোট করিয়েছে। তা এই যে শুধু আমি একটা এক্সাম্পল দিলাম আপনার পুত্রকে নিয়ে, রানাঘাট সাংগঠনিক জেলা জুড়েই যদি এই ঘটনাকেও কিন্তু দায়ী করেছে বিভিন্ন নেতারা, তা সেই বিষয়টা এবার 26-এর নির্বাচনে আপনারা কীভাবে সেই ক্ষতটা সারাবেন আর কি? না, ব্যাপার হচ্ছে এটা আমার পুত্র বলে নয়, এখানে যে কটা আমাদের পার্টির সাংগঠনিক পার্টির যে কটা জায়গায় আমাদের বিধানসভা আছে নদিয়া জেলায়, রানাঘাট সাংগঠনিক জেলা হিসাবে প্রত্যেকটি জায়গায় কম বেশি হলেও আমরা সাংগঠনিকভাবে এ কথা অস্বীকার করে লাভ নেই, আমরা ব্যর্থ হয়েছি। তো মানুষের ব্যর্থতার মধ্য দিয়ে সফলতার সন্ধান করে। আর যেটা আপনি বলছেন যে সমন্বয়, আমি এটা সার্বিকভাবে না মানলেও এটা বাস্তব সত্য যে আমাদের সমন্বয়ের কিছুটা অভাব আছে। এখন সমন্বয় বলতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে দায়িত্বশীল যারা নেতা থাকেন, যাকে বলা হয় পলিটিক্যাল অথরিটি, যেমন ধরুন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, সুব্রত বক্সী, এরা রাজনৈতিকভাবে যে সিদ্ধান্তটা গ্রহণ করেন সেই গৃহীত সিদ্ধান্তকে রাজ্য জুড়ে দায়িত্বের সঙ্গে পালন করা দায়িত্ব কর্তব্য সমস্ত নেতৃত্বের এবং কর্মীদের। তো স্থানীয় স্তরে যে জায়গাগুলো আছে একে অপরের মধ্যে সমন্বয়ের অভাব, এই সমন্বয়টা খুব জরুরি, এটার সঙ্গে আপনার সঙ্গে আমি একমত। আর দলে থেকে দলকে হারানোর যে প্রবণতা, এটা আর একটা ভিন্ন মতাদর্শ, ভিন্ন রোগ আর কি। ওটা একটা পলিটিক্যাল ডিজিজ থাকে কিছু লোকের। ধরুন একটা দলের মধ্যে কেউ বিধানসভায় একটা লোকই তো টিকিট পায়, সিম্বল পায়, আর হাজার হাজার মানুষেরা তাদের সপক্ষে কাজ করে। তো পাওয়া না পাওয়াটা দল সিদ্ধান্ত নেবে, এটা আপনি বসে সিদ্ধান্ত নিতে পারি না। দুই, যেটা সিদ্ধান্ত গৃহীত হবে সেই সিদ্ধান্তকে কার্যকারী করার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তাই দায়িত্ব, কর্তব্য এবং বাধ্যতা যদি দল করি, তাহলে দলকে সার্বিকভাবে সঠিক দিশায় নিয়ে যাওয়া এবং আমাদেরকে জয়ী করা প্রার্থীকে। বুঝতে হবে আজকের মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, শুধু বাংলার দিশা এবং দৃষ্টিকোণ থেকে নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে কেন্দ্রের যে সরকারটা আছে, এই সরকারটার বিরুদ্ধে গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তাদের যে ভাবনা, এই ভাবনা কোনো ব্যক্তি ভাবনার সঙ্গে চলতে পারে না, তাদেরকে সার্বিক ভাবনায় চলতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না সেটার উপরে নির্ভর করে কিন্তু আমরা এই লড়াইটার কথা বলছি না, আমরা বলছি সারা ভারতবর্ষটা কী হবে। আর সারা ভারতবর্ষ দিশা দেখানোর এই মুহূর্তে যে ব্যক্তিত্ব, সেটা এই রাজ্যের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষে একটা ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার বার্তা দিতে পারে। সুতরাং এই নির্বাচনটা আমি হারলাম কি জিতলাম, আপনি পেলেন কি পেলেন না, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হচ্ছে যে যারা দল করে, যারা দায়িত্বে আছে কিংবা কোনো কারণে সমন্বয়ের বাইরে আছেন, তাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য। একদম ঐক্যবদ্ধ বলছেন, ঐক্যবদ্ধ করার জন্য তো মানে জেলা লিডারদের মুভমেন্ট করতে হবে না। জেলার লিডাররা যদি মুভমেন্ট করে, ধরুন কথা আপনি চেয়ারম্যান, তা আপনি যদি এক বিধানসভা ধরে মুভমেন্ট করেন, তা সেটা সলিউশন করা, সেরকম মুভমেন্ট কি দল ভাবছে বা আপনারা মানে জেলা কমিটিতে দল আমাকে যেটা ডাইরেকশন দিয়েছে, আমি দলের ডাইরেকশনের বাইরে 1 ইঞ্চি এদিক ওদিক চলি না, চলার প্রশ্নও নেই। দায়িত্ব দেওয়া আছে, দায়িত্ব বলা আছে যে সাংগঠনিকভাবে, যেমন আমি কয়েকদিন আগে আমাকে দল বলেছে, দলের নেতৃত্ব বলেছে কল্যাণীতে একটা
আমাদের আপনার ভাষায় আর কি সমন্বয়ের অভাব আছে। তো ওইটাকে আমি মান্যতা দিয়েই বলছি, আমরা বসেছি, কাউন্সিলরদেরকে নিয়ে বসেছি, দলের সংগঠনের যারা আছে তাদেরকে নিয়ে বসেছি। আমার মনে হয়েছে বসে যে একটু কাল্টিভেট করলে পরে সমন্বয়টা পারফেক্টলি হয়ে যায় বা হবে, এবং আমরা আগামী দিনে সংঘবদ্ধভাবেই লড়তে পারবো। আর যারা মনে করে থাকেন, একেবারে বদ্ধ ধারণা থাকে যে আমার পছন্দ অপছন্দের লড়াইটাই এখানে সীমাবদ্ধ থাকবে, আমার অপছন্দ হলে আমি উত্তর মেরুতে যাব, আমার পছন্দ হলে দক্ষিণ মেরুতে যাব, দিস টাইপ অফ পলিটিক্যাল পার্সোনালিটিকে আমাদেরকে তাদেরকে কষান দিতে হবে যে এটা চলবে না, এটা চালানো যায় না। কতটা বললেন না? আমি একাধিকবার এমএলএ থেকেছি, কালকে আমি এমএলএ নাও থাকতে পারি, কিন্তু আমি পার্টিতে যখন আছি, পার্টির ভাবনা, পার্টির উদ্দেশ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, তার যে উদ্দেশ্য সার্বিকভাবে বাংলার মানুষের সার্বিক স্বার্থের সচেতন রাজনীতিবিদ হিসাবে যে দায়িত্ব কর্তব্য সেটা আমাকে পালন করতেই হবে। তো সুতরাং সেই জায়গায় আপনি যেটা বলেছেন, আমরা সেটা ইতিমধ্যে দল চিন্তা করেছে। ইতিমধ্যে রাজ্যের সভাপতি সুব্রত বক্সী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও সার্বিকভাবে এটাকে ভেবে দলকে সংগঠিত করা, ঐক্যবদ্ধ করার দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছে। আমাদেরকে সেভাবে এগোতে হবে। কেউ যদি ভাবে দলের ঊর্ধ্বে বা দলের ভাবনার বাইরে চলবেন, তিনি ভুল করছেন। সুতরাং সেই ভুলটা তাদেরকে আত্মসমালোচনার মধ্যে, নিজেদের মধ্যে সমন্বয়ের মধ্যে দিয়ে ঠিক করে দিতে। এবং আর আমি আশাবাদী ওটা কোনো বড় ফ্যাক্টর নয়। কোনো জায়গায় থাকে এরকম ছোটোখাটো বিরোধ থাকে, আগেও ছিল, গান্ধীজির আমল থেকে হয়ে এসছে। সুতরাং এটা খুব একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে তা নয়, এটা ছিল আগাগোড়া, সব দলের মধ্যেই আছে। প্রতিপক্ষ দলের মধ্যে কি নেই? চরম আছে। সিপিএম পার্টি এত ক্যাডার বেস পার্টি, ক্যাডার ওরিয়েন্টেড পার্টি যাকে বলা হয়। তো তাদের মধ্যেও তো দেখেছেন কীরমভাবে রোম সাম্রাজ্যের মতন সংগঠনটা ভেঙে গেল। তো এটাও তো অপ্রত্যাশিত ছিল। তো শুধু আমাদের দলের মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো বা আছে, সেগুলোকে তাদেরকে নিয়ে বসতে হবে। ইতিমধ্যে দল নির্দেশও দিয়েছেন, আমরা চেষ্টাও করে যাচ্ছি, আমরা আশাবাদী আছি। আর কিছুটা বাস্তব সত্য আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, কিছু মানুষ থাকেন যারা দলের চেয়ে নিজের ভাবনাটাকে অনেক ঊর্ধ্বে ধরার চেষ্টা করেন, কিন্তু তারা ভুলে যাচ্ছেন দলের কালকে যদি অস্তিত্ব না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্বের উপরে যদি কোনো হয়, কালিমা লেপন হয়, তাহলে সেই কালির থেকে কিন্তু আমরা কেউ মুক্ত হতে পারবো না। শুধু আমাদের আচরণ, ব্যবহার, পদক্ষেপ, ভাবনা, ভবিষ্যতের প্রজন্মের ভাবনা সবটা ভেবেই একটা রাজনৈতিক কর্মী এবং দায়িত্বশীল লোক হিসাবে আমাদেরকে মাঠে নেমে সেটাই করতে হবে। একদম। আপনি দল বলছেন, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সুব্রত বক্সীর নাম বললেন। আমি একটা প্রশ্ন আপনাকে সরাসরি করব। দেখুন, আপনি প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, জেনারেল সেক্রেটারি, তার পাশাপাশি সিপিএমের আমলে তিনবারের এমএলএ আপনি, এবং একাধিক পৌরসভা কংগ্রেসে রেখেছিলেন আপনার, এবং জেলা সভাপতি ছিলেন দীর্ঘদিন। তা সেক্ষেত্রে আপনাকে দল কী দিল? মানে আমরা তো দেখলাম যে আপনি না একটা মন্ত্রী আপনাকে আমরা পেলাম, তার পাশাপাশি দেখুন রাজ্যের ডানপন্থী মুখ বলতে আপনার অবদান কিন্তু কম নেই। আপনার জেলা জুড়ে আপনার যে হবে, নদিয়া জেলা জুড়ে রয়েছে, রাজ্য জুড়ে রয়েছে আপনার প্রবাদ। তা সেক্ষেত্রে দল আপনাকে কী দিল? একটা রাজ্যসভার সাংসদও তো আমরা পেতে পারতাম শঙ্কর সিংকে, তার কারণ এলাকার মানুষ, এই এলাকা জেলার মানুষ পেত, একটা রাজ্যসভার সাংসদ শঙ্কর সিং হতেই পারতো। কিন্তু দল আপনাকে কী দিল? মানে আপনি এমন জায়গাগুলো লিড করে এসছেন, আর সেই সমস্ত জায়গা থেকে একদম প্রভাবশালী লিডার ছিলেন। সেখানে সে একজন জেলা চেয়ারম্যান তো প্রমোদ রঞ্জন বিশ্বাসও ছিলেন, শিপ্রা বিশ্বাসও ছিলেন, আপনি হলেন। তা সেই জায়গায় মানে এই যে মানে আপনার কি অভিমান হয় না যে এরকম রাজ্য জুড়ে আমার প্রভাব রয়েছে, এবং শঙ্কর সিং যার নাম শুনে মানুষ বলে ইয়েস ডানপন্থী লিডার, তা সেই লিডারকে আমরা মন্ত্রী হিসাবে পেলাম না, আমরা রাজ্যসভার সাংসদ হিসেবে তো পেতে পারতাম। তো এইগুলো নিয়ে আপনার কোনো সময় মনে হয়? আপনি হয়তো জানেন না আমার বয়সটা কত, জানেন? 75+। ওকে,
সুতরাং আমি গ্যাসের ট্যাবলেট খাই না, এখনও খাই না। আমি জীবনে যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। ওটা বিরোধী কংগ্রেস দলে পেয়েছেন আপনি, এই দলে কি পেয়েছেন সেটা আপনি বলুন। কংগ্রেস দলে আপনি পেয়েছেন, আপনি এই দলে কি পেয়েছেন সেটা বলুন না। রাজনৈতিক কর্মী হিসাবে মানে সেই তৃণমূলের থেকে হোক বা কংগ্রেসের থেকে হোক, নিঃসন্দেহে আমি অনেক কিছু পেয়েছি। পাওয়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার কাছে খুব আনন্দ দেয় এবং আমাকে অনুপ্রাণিত করে, যে সাধারণ মানুষ এবং কর্মীদের ভালোবাসা পেয়েছি এবং এখনও পাই। আমি যে কোনো জায়গায় গেলে পরে যে কোনো রাজনৈতিক দলের লোকেরা যদি আমার বয়সে ছোট হয়, তারা উঠে দাঁড়িয়ে আমাকে চেয়ারটা এগিয়ে দেয়। তো এর চেয়ে বেশি পাওয়া রাজ্যসভা, বিধানসভা, মন্ত্রী কি প্রত্যাশা করে আমি জানি না। আমি জীবনে অনেক মন্ত্রী দেখেছি, কেন্দ্রের রাজ্যের বহু বহু নামি দামি। আমার এটা সৌভাগ্য বলতে পারেন। আমি গনি খান চৌধুরীকে দেখেছি বরকতদাকে কাছ থেকে, তার নেতৃত্বে দলের সঙ্গে আমি সাধারণ সম্পাদক ছিলাম স্টেটের। প্রণবদার মতন ব্যক্তিত্বের কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি অজিতদার সময়ে অজিতদার কমিটিতে ছিলাম। এগুলো অতীত, সব অতীতের স্মৃতিচারণ করছি। প্রিয়রঞ্জন দাসমুন্সির মতন এরকম ব্যক্তিত্ব, তারও কমিটিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি মানুদার সময়, সিদ্ধার্থ রায়ের সময় আমাকে খুব ব্যক্তিগতভাবে স্নেহ করতেন। তো সুতরাং পেয়েছি অনেক। আর আজকের কংগ্রেস দল থেকে পেয়েছেন, আমি আপনাকে বলছি তো আপনি পেয়েছেন অনেক। আমি আসছি। এবার আপনি ওই ট্র্যাক থেকে আমাকে ঠেলবেন, এই ট্র্যাকে আমি এখানে কি পেলাম। এখানে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা পেয়েছি। ও আমাকে রাজ্যসভায় পাঠালো কি অমুক জায়গায় মন্ত্রী করলো না, এগুলো নিয়ে আমি ভাবিই না। আমি একটা জিনিস খুব পছন্দ করি, যে আমাকে ভাই কেউ, সেটা আমি কোনো দলের কথা বলছি না, আপনি যদি নিজেও হন, আপনি আমাকে সম্মান অতিরিক্ত না জানান, কিন্তু অসম্মান করবেন না। আন্ডারস্ট্যান্ড? আমি এই প্রিন্সিপালে খুব বিশ্বাস করি। আমি সম্মানিত হওয়ার জন্য আপনার কাছে যেতে চাই না, কিন্তু অসম্মানিত আপনি আমাকে করবেন না। কথাটা বোঝায়, এই ফিলসফিতে আমি বিশ্বাস করি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন করতে এসছি, সেটা কেন করতে এসছি, কী কারণে, ওই ব্যাখ্যায় আমি কখনোই যেতে চাই না। আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার দলে যখন আমি এসছি, আমাকে আজকে পর্যন্ত, দেখুন আমার সঙ্গে খুব কম কথা হয়, রেয়ার হয়তো, আমি অপ্রয়োজনীয় কথা বলি না, চেষ্টাও করি না, কারণ তার কাজ সে করে, সে ভাবে, কিন্তু যতটুকু করে অসম্মান আমাকে করে না। আমার আজকের এই স্টেজে এসে আমি এইটুকুই প্রত্যাশা করি, এবং আমি আমার কর্মীদেরও তাই করি। আমি কোনো কর্মীকে, এই যে আপনি শুরুটা করলেন না, যে কিছু লোক এরকম ছিল, তারা এরকম ব্যাকবাইট করেছে, হারিয়েছে, আমি সব জানি, কারা পাঁচিলে বসে থাকে, কারা জল মাপে। আমার 55 বছরের এই জেলার মানচিত্র জানা আছে, রাজনীতি। তা আমি কিন্তু কোনো দিন আমি জানি যে কারা করে, কিন্তু আমি তাদেরকেও অসম্মান করি না, কখনো অসম্মান করি না। দেখা হলে দাদা কেমন আছেন, আমি বলি তুমি কেমন আছো, হ্যালো হাই করি, নো প্রবলেম। পলিটিক্সে পেশেন্স রাখতে হয়। পলিটিক্সে যদি পেশেন্স না রাখেন, আপনি ভালো কর্মীও হতে পারবেন না, ভালো নেতাও হতে পারবেন না, আর ভালো দলও তৈরি করতে পারবেন না। তো আমি এই দলে, যেটা আপনি বারবার বলছেন আমাকে কি দিল, আপনার ভাষায় যেটা দেওয়ার কথা বলছেন, আমি ওটাও প্রত্যাশাও করি না। আপনার কর্মীরা, আপনার অনুগামীরা, তারা তো চায়, আমি এটাই চাই, দলটা ভালোভাবে চলুক, ভালো লোকের দ্বারা পরিচালিত হোক, ভালো লোকগুলো, ছেলেগুলো ভালোভাবে উঠে আসুক, তারা বিভিন্ন পদে অলঙ্কৃত হোক, দলের দায়িত্ব হোক, যাদের দেখে মানুষ অন্ততপক্ষে দাঁড়িয়ে কথা বলবে, দেখে পালিয়ে যাবে না। আমি এটা চাই, আমি এই ফিলসফিতে বিশ্বাস করি। তো আমি আপ্রাণ চেষ্টা করি, আর আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন, সম্মান করেন, কখনো অসম্মান আমাকে উনি করেননি আজ পর্যন্ত। কারণ দেখুন, আমি এই দলে এসেছি 17 সালের লাস্টের দিকে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অনেক দিনকার সম্পর্ক, অনেক দিন। আমি যখন কংগ্রেসে তখনও সম্পর্ক,
আমি যখন কংগ্রেসে, উনি যখন দল ভাগ করলেন, তখনও কিন্তু আমরা উভয় কোথাও না কোথাও কথা বলতাম, দেখা হতো, বসতাম, গল্প করতাম। তো এইগুলোতে কোনো দিন ছেদ পড়েনি, আর অসম্মানিত বোধ করিনি। তো সুতরাং আমার দায়িত্ব যেটা দিয়েছে দল, মনে করেছে আমাকে দায়িত্ব দিয়ে কিছুটা দায়িত্ব হয়তো পালন করলে দল উপকার হবে, আমি করব। আর যারা দায়িত্বে আছেন বর্তমানে, তাদের প্রতিও আপনার মাধ্যমে বার্তা দেব, দলের যারা দায়িত্বে আছেন দায়িত্বশীল লোক হিসাবে সেভাবে কাজ করুন। যদি মনে হয় কাজ করতে অসুবিধা হচ্ছে, দলকে বলুন। তাতেও যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে দল ক্ষতিগ্রস্ত হোক এমন কোনো কাজে লিপ্ত থাকবেন না। একদম সঙ্গত, আমি আরেকটু যাব, আরও 5 মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে দেখুন, জেলা পরিষদের সদস্য হয়েছে আপনার পরিবারের আরেকজন, আপনার পুত্রবধূ সুচিস্মিতা সিংহ বিশ্বাস, এবং তার তার যা বিচরণ বা রাজনৈতিক আমরা দেখছি, দেখুন বিশেষ করে চাকদা বিধানসভার মানে জেলার বিভিন্ন প্রান্তেই তিনি বিভিন্ন এখন দেখছি প্রায় দিনই বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন কর্মসূচিও তিনি করছেন। এই মুহূর্তে রক্তদান শিবিরের একটা আয়োজন হয়তো আছে চাকদা শহরে, আর সেই কর্মসূচিও দেখছি চাকদা বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় করছেন। তাহলে কি আমরা তৃতীয়বার, মানে আপনার পুত্র তো ছিল, এবার পুত্রবধূকেও কি বিধানসভায় আমরা দেখতে পারবো লড়াইতে? কোশ্চেনই আসে না এই ধরনের ব্যাপার, কারণ রক্তদান করছে, রক্তদানের কর্মসূচি দল প্রতিবারই করে থাকে, দল করছে, এখানে কোনো ব্যক্তি করছে না। জেলা জুড়েই উনি কাজ না, জেলা জুড়ে ওনার যতটুকু মানুষের সুযোগ দিয়েছে কাজ করার, তার জুরিডিকশন আছে, সেই জুরিডিকশনে কাজ করবে। এখন একটা রাজনৈতিক কর্মী, তাকে যদি কোনো রাজনৈতিক কর্মসূচিতে কেউ যদি ডাকে, একজন জনপ্রতিনিধিকে আমাদের অনেক সময় অনেকে ডাকে, তো সেখানে যাওয়া না যাওয়াটা আমাদের উপরে নির্ভর করে। তো সেই ক্ষেত্রে হয়তো সে কোথাও যাচ্ছে, কিন্তু নট দ্যাট যে এইরকম কোনো ভাবনার মধ্যে দিয়ে যদি কেউ চলতে চায়, আমি এটা সহমত পোষণ করি না। কারণ দল আমাকে যখন স্বীকৃতি দিয়েছে, পার্টিকুলার ভাবনার উপর দিয়ে দিয়েছে, পার্টিকুলার একটা কাজের অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টটুকু আমাকে ফুলফিল করতে হবে। আদারওয়াইজ কোনো যদি এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট থাকে, ডোন্ট গো দেয়ার, ডোন্ট ডু দিস। এটা আমার থিওরি, মানে ওনার যোগ্যতা আছে, তার কারণ আপনি জেলা জুড়ে এবং যেভাবে বক্তৃতা দিচ্ছে, কর্মীদের সঙ্গে মিশছে এবং বিভিন্ন গ্রামের মাঠে ঢুকে যাচ্ছে। ওই যে আগেই বললাম যে ভালো কর্মী, ভালো নেতা, ভালো জনপ্রতিনিধি, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি কেউ থাকে, করুক না কাজ, কেউ বাধা দেবে না। কিন্তু সেখানে এই যে আপনি লেজে জুড়ে দিলেন যে আগামী দিনের অমুক জায়গায় তমুক থেকে অমুক, এই জায়গা থেকে এই যে আপনার অর্নামেন্টাল সাবজেক্ট, এটা বিভ্রান্ত তৈরি করে। আর আমাকে যদি জিজ্ঞাসা করেন, নো, আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছে আমি সেইটুকু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। তোমাকে জেলা পরিষদের দায়িত্বে পাঠিয়ে দিয়েছে, তুমি জেলা পরিষদের দায়িত্বটা মানুষের নির্বাচিত, সেভাবে পালন করো। রাজনৈতিক সিদ্ধান্তের যেখানে যেখানে কর্মসূচি থাকবে, সুযোগ সুবিধা হলে সেটাকে মান্যতা দেবে। আর রক্তদান শিবির কারো রক্ত বৃদ্ধি করার জন্য শিবির নয়, এটা সাধারণ মানুষের প্রয়োজন। এই মাসটা তো আপনারা জানেন, এই মাসটা রক্তের খুব সমস্যা হয়, বিশেষ করে যারা জনপ্রতিনিধি, তাদের উপরে অনেক চাপ পড়ে, কারণ এই সময় রক্ত শূন্যতার সম্ভাবনা বাড়ে বিভিন্ন কারণে। তো সেখানে রক্তদানটা একটা পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট, সেটা করছে দল, করছে পার্টি করছে। ওটা শহরের দল, আমাদের ব্লকের দল, মানে পার্টি, রাইট। তার মধ্যে সকলেই পার্টিসিপেশন করছে, সকলেই সহযোগিতা করছে, সকলের সহযোগিতায় কর্মীদের রক্ত নিয়েই আমরা রক্তদান শিবির সাধারণ মানুষকে ইনভলভ করে করছি। তো এটা কোনো পার্টিকুলার পারপাস না, এটা ওয়ান ডে গেম নয়, এটা প্রতি বছর কোথাও না কোথাও আমরা দিয়ে থাকি, করে। কিন্তু আপনাকে যেটা বলি, আপনি আপনাদের এই ধারণাটা এই জায়গাকে গুলিয়ে ফেলবেন না যে এটার জন্য এটা করছে। এখানে কনসেশন ফর্মবিলির ব্যাপার নেই, এখানে হচ্ছে পার্টিসিপেশন এবং তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে।
পিপলসের ভার্ডিক এবং পিপলসের রেসপন্স পেতে গেলে পরে যা যা করা দরকার একটা পলিটিক্যাল পার্টি সেটাই করা উচিত, এবং যে মানুষগুলো যোগ্য ভালো সংগঠক তাদেরকে প্রাধান্য দিয়ে এগোনো উচিত। তাতে আমার পছন্দের ব্যক্তিগত অপছন্দের ব্যক্তিগত কিচ্ছু যায় আসে না, এবং ওটা করতে গেলে ভুল হবে, কারণ অনেক জায়গায় অনেক কর্মীরা আছে, হয়তো আপনার সঙ্গে তার সমন্বয়ের অভাব আছে, হয়তো আমার সঙ্গে সমন্বয় আছে, আমার উচিত হচ্ছে আপনার সঙ্গে একটা সমন্বয় করিয়ে দেওয়া। দ্যাট ইজ মাই ডিউটি, যে আপনার সঙ্গে এই গ্যাপটা কেন আছে, এই গ্যাপটাকে কভার আপ করা। কারণ পরিবারও তো অনেক সময় গ্যাপ হয়, তা বাড়ির গার্জিয়ান কে হয়? বাবা হয়, মা হয়, তারা তো কোনো দিন চায় না এই বিবাদটাকে বাড়িয়ে দিতে, ছেলে লাঠালাঠি হোক। তো এইরকম জায়গা এক্স্যাক্টলি আমাদের ফ্রেমওয়ার্কটা সেভাবে হওয়া উচিত। একদম আশঙ্কতা সেটা হচ্ছে যে দেখুন, এক কমিটি ঘোষণা নিয়ে দীর্ঘ প্রায় 1-1.5 বছর কার্যত আমি বলবো, দলের তো কর্মসূচি আপনাদের এই জেলায় খুব কম ছিল, রেয়ার কর্মসূচি দেখা যাচ্ছে যে প্রত্যেকেই যাচ্ছে এই চেঞ্জ হবে, এই হবে, এই কমিটি হবে, এই নিয়ে যাই হোক জেলা প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান ঘোষণা তো হয়েই গেল। তারপরের যে কমিটিগুলো মানে মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, ছাত্র সংগঠনের, দেন ব্লক সভাপতি, টাউন সভাপতি, মানে এগুলো আর কতদিন বা কী আছে, মানে কত দূর আপনার কাছে কিছু খবর আছে? আমার কাছে খবর বলতে পার্টির হাইস্ট লেভেল তো এগুলো করে, হাইস্ট লেভেল বলতে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পার্টির, আর সুব্রত বক্সী, মূলত আমরা পদাধিকারী এই 3টে পদকে আমরা ধরে নিই। তো তারা ইতিমধ্যে আলোচনা নিশ্চয়ই করছে, ভালো মন্দ ভাবছে, দলের সার্বিক ভাবনা দায়িত্ব তাদের কাঁধে। তো আমার ধারণা তারা নিশ্চয়ই ভাবছে, হয়তো শীঘ্রই। এখন এখান থেকে বসে আমার তো বলা সম্ভব না, বলা উচিতও না, বলা সম্ভব না, বলা উচিতও নয়। কারণ একটা ধারণার উপরে আপনাকে আমি কিছু বলে দেবো, সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হোক, এটা আমার কাজ নয়। তো দলের সর্বোচ্চ নেতৃত্ব নিশ্চয়ই ভাবছে, এবং খুব শীঘ্রই তারা, কারণ অভিষেকবাবু বাইরে আছেন, এই কাশ্মীরের ওই ঘটনার সাথে যে প্রতিনিধি দল গেছে, সে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, হয়তো ফিরে আসবেন, দলনেত্রী এখানে আছেন, সবাই আছে, বসে আলোচনা করে যা ডিসাইড করবে, আশা করি দলের জন্য ভালোই কিছু হবে। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ কথা বলছিলাম শঙ্করদার সঙ্গে। দেখুন, প্রচুর আরও অনেক প্রশ্ন ছিল, আপনারা জানিয়ে, আপনারা যারা দর্শক সরাসরি দেখছে নতুন বাংলা নিউজ, আপনাদেরও অনেক প্রশ্ন রয়েছে। তা সেক্ষেত্রে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে এবং শঙ্করদাকে যা যা প্রশ্ন করার দরকার আর অভিযোগ করার দরকার, সেগুলো সমস্ত কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আবারও শঙ্করদার সমস্ত ব্যস্ততা সময় নিয়েও আমরা 2 মিনিট 5 মিনিট নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদী। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে।